কীরকম জালিয়াতি করছেন, আমি শব্দটা উচ্চারণ করলাম। বিজিবিএসের ঘোষণা করে দিলেন যে কাজ শুরু হয়ে যাবে 6 ফেব্রুয়ারি থেকে, ঘোষণা করলেন। অথচ ওখানে মিথ্যাচার করলেন যে একেবারে যারা আদিবাসী মানুষ আছে, ওখানকার সংখ্যালঘু মানুষ আছেন, যারা ওখানকার তপশিলি জাতির মানুষ আছেন, তারা সব স্বেচ্ছায় জমি দিয়ে দিচ্ছেন। আইনে গত 2 দিন আগে দেখেছেন ওখানে জোর করে ফরেস্টের ল্যান্ডে গাছ কেটে গোড়াটাকে উলঙ্গ করা হচ্ছে, আর তারপরে 12 একর জমিতে পাথর খাদান করার চেষ্টা করা হচ্ছে। সেখানকার মানুষ, বিশেষত মহিলারা, আমি কুর্নিশ জানাচ্ছি ওই মহিলাদের, বিশেষত আদিবাসী মহিলাদের, সংখ্যালঘু মহিলাদের, যারা ওখানে জড়ো হয়ে আপত্তি করেছেন এবং মুখ্যমন্ত্রীর মিথ্যাচারকে ফাঁস করেছেন। সেখানকার আদিবাসীদের যে সংগঠন থাকে, সেখানকার মাঝি হারামজি, সে ঘোষণা করে, তারপর ওখানে আদিবাসী নিয়ম অনুযায়ী ওখানে চরকা স্থাপন করা হয়, তারপরে কাজ বন্ধ করতে বাধ্য করা হয়। এখন নানানভাবে লোভ, প্রলোভন, ভয়, ভীতি, আদর আবদার করে ওখানকার প্রশাসন, তৃণমূলের নেতা, তারা ওই চরকা তুলে নিতে এবং ওখানে কাজ চালু করার জন্য চেষ্টা চালাচ্ছে। এগুলো আন্ডার রিপোর্টেড থাকে, এই জন্য আমাদের প্রেস কনফারেন্সকে এখানে বলতে হচ্ছে। আজকে কিছু গণতন্ত্র রক্ষা কর্মী তারা ফ্যাক্ট ফাইন্ডিং হিসেবে যান রাজ্য থেকে, কেন্দ্র থেকে, এবং সেখানে গিয়ে তারা কলকাতা গিয়ে যে হোটেলে ওঠেন, রাতে তাদের তালা বন্ধ করে দেওয়া হয়। এই তালা মারার অভ্যেস তৃণমূলের নতুন চালু হয়েছে, আর পুলিশের। সিপিএম অফিসে তালা মারছে, এখন হোটেলে তালা মেরে দিচ্ছে। গণতন্ত্রের উপর সরাসরি আক্রমণ, মানুষের গণতান্ত্রিক অধিকারের উপর আক্রমণ, তাদেরকে উদ্বাস্তু করা হচ্ছে, উচ্ছেদ করার চেষ্টা করা হচ্ছে। জঙ্গলের জমিতে বেআইনিভাবে পরিবেশের দপ্তরের কাছ থেকে ভেজাল, বেআইনি ছাড়পত্র নিয়ে ওই জঙ্গলের জমিতে পাথরের কাজ শুরু করেছে, খাদানের, খোঁড়ার, জঙ্গল সাফ করার, পরিবেশ রক্ষার জন্য, উচ্ছেদ রক্ষার জন্য, ওখানকার যে হ্যাবিটেশন আছে, যে বাস্তুতন্ত্র আছে, তাকে রক্ষার জন্য। এবং এই যে গোটা অবৈজ্ঞানিক পদ্ধতিতে সারেপটিসিয়াসলি লুকোছাপা করে কার কাজ কে করছে, কোত্থেকে টাকা আসছে, কেন করছে, এসব লুকিয়ে, আইন আছে, এগুলো কাজগুলো করতে হলে মানুষকে নিতে হয়, কথা বলতে হয়। ওখানে যখন আপনারা দেখেছেন ভিডিওগুলোতে আছে, যখন জিজ্ঞেস করছে কেউ আপনাদের সঙ্গে কথা বলেছে, কেউ কথা বলেনি, সম্মতি দূরের কথা। মিথ্যাচার করা হয়েছে, চাকরি দেওয়া হয়েছে, চাকরি দিয়েছে বলে না, আমাদের চাকরি চাই না, আমরা এই এখান থেকে উচ্ছেদ চাই না, আমরা এখানে আমাদের পরিবেশটাকে রক্ষা করতে চাই। তারপরে এদেরকে তালা বন্ধ করে দেওয়া হয়েছিল। সকালে অনেক হইচই চেঁচামেচি করার পরে তালা খোলে। তারপর তারা যখন যাচ্ছিল ওই অফিসস্থলে যাওয়ার জন্য, রিপোর্ট আপনাদের দেবে বলে, তাদেরকে তৃণমূলের নানা রকমের ভেকদারি লোকজন তাদের মারধর করে, আক্রমণ করে, মোবাইল ছিনতাই করে নেয়। এবং ওটা যে প্রশাসনের নির্দেশে করছে, বোঝা গেল ইতিমধ্যে প্রশাসন গোটা এলাকায়, দেউচাপাচামি এলাকা, ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দিয়েছে। কেউ ওখান থেকে ভেতর থেকে খবর বাইরে দিতে পারবে না কী ঘটছে। বিশাল পুলিশ বাহিনীকে মোবিলাইজ করা হয়েছে চারিদিক থেকে, সশস্ত্র আধা সেনাকে নামানো হয়েছে। তাহলে যিনি বলছেন আমি ওখানে শিল্প করব, আসলে দেউচাপাচামিকে মমতা ব্যানার্জি এবং তার সরকার ওটাকে যুদ্ধক্ষেত্রে পরিণত করছে। যেহেতু আর ফানুসটা ফেটেছে, মিথ্যাচারটা ফেসেছে, এবং ওখানে সব স্বেচ্ছায় জমি দিচ্ছিল, তাহলে এত পুলিশ বাহিনীর দরকার কী ছিল? তো মমতা ব্যানার্জি একটা পেচ্ছাপ পায়খানা উদ্বোধন করার সুযোগ ছাড়েন না,
তাহলে তো উনি তো গিয়ে ওখানে উদ্বোধন করার কথা, একটা সবচেয়ে বড় প্রজেক্ট, প্রজেক্ট, এত সব কাজ হবে বলে ঘোষণা করলেন, তিনি নিজে গেলেন না। এখন পুলিশ পাঠিয়ে, ডিএম পাঠিয়ে, এসপি পাঠিয়ে চারদিকের কয়েকটা জেলার বাহিনী জড়ো করে নিয়ে গাজোয়ারি করছেন, আর এই জন্য ইন্টারনেট পরিষেবা বন্ধ করেছেন। প্রথমত যে গণতন্ত্র রক্ষা কর্মীদের আক্রমণ করা হলো, একজন তাদের মধ্যে হাসপাতালে আছে, তারা ডিএম অফিসে যায় দেখা করতে, ডিএম সেখানে নেই, দেখা হয়নি, তার উপরে শাসানি, ভয়, ভীতি চলছে। ওখানকার মানুষকে একঘরে করার জন্য ইন্টারনেট পরিষেবা বন্ধ করা হয়েছে, বাইরে থেকে যোগাযোগ বিচ্ছিন্ন করা হয়েছে এবং এই বাহিনী মোবিলাইজ করে তাদেরকে ভয় দেখানো হচ্ছে। রাষ্ট্র শক্তি, রাষ্ট্রযন্ত্র ভীতি প্রদর্শন করছে। আমরা সিপিএমের তরফ থেকে এটা প্রতিবাদ করছি, ধিক্কার জানাচ্ছি এবং এ রাজ্যের গণতন্ত্রপ্রিয় মানুষ, দেশের গণতন্ত্রপ্রিয় মানুষকে তাদেরকে আবেদন করছি, এই আদিবাসী মানুষ, এই সংগ্রামী মানুষ তাদের পাশে দাঁড়ান, গণতন্ত্রের পক্ষে দাঁড়ান, পরিবেশের পক্ষে দাঁড়ান, পরিবেশ রক্ষার আন্দোলনের পক্ষে দাঁড়ান এবং তার সঙ্গে উচ্ছেদের বিরুদ্ধে সংহতি জানাতে হবে। এরকম রাজ্য সরকার যেমন এটা করছে, আমরা দেখছি কেন্দ্রীয় সরকার কীরকম খুব পরিকল্পিতভাবে কিন্তু সারেপ্টিসিয়াসলি চুপিসারে ওবিসি তালিকা থেকে 35টি জনগোষ্ঠী, মূলত তারা সবাই বাঙালি মুসলমান, সেই জনগোষ্ঠীগুলোকে জাতীয় যে তালিকা আছে ওবিসি সেখান থেকে সরিয়ে দিয়েছেন, বাদ দিয়েছেন। আপনারা জানেন অনেকে এখন যেহেতু ওবিসি নিয়ে বেশি চর্চা হয় না বলে, এই ওবিসি বিষয়টা অনেক আন্দোলন, সংগ্রাম, লড়াই, দীর্ঘ প্রতীক্ষার পরে আসে। মন্ডল কমিশন নিয়ে আমাদের দেশে কি হয়েছে আপনারা জানেন। তারপরে ভিপি সিংয়ের আমলে 1990 সালের আগস্টে মন্ডল কমিশন লাগু হয়, আর তখনই রাম মন্দিরের নাম করে আদবানি রথযাত্রা বার করেন, সমর্থন প্রত্যাহার করে নেওয়া হয়। তারপরে ইউপিএ 1 যখন গভর্নমেন্ট আসে তখন রঙ্গনাথ মিশ্র কমিশন হয়। রঙ্গনাথ মিশ্র কমিশন প্রাক্তন প্রধান বিচারপতি, প্রাক্তন ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশনের চেয়ারম্যান, তিনি বলেন যে সংখ্যালঘুদের জন্য সংরক্ষণ ওবিসি ভাবে কীভাবে করতে হবে, তার পেশা, তার জাতি দেখে, ধর্মের নামে নয়। সিপিআইএমের নেতৃত্বাধীন বামফ্রন্ট সরকার তৎকালীন একমাত্র গোটা দেশের মধ্যে যারা আমরা এই ওবিসিতে সংখ্যালঘুদের সংরক্ষণ লাগু করি। বিজেপি প্রথম থেকে এটা বিরোধী ছিল। রঙ্গনাথ মিশ্রা হলেও এটাকে মনে করতো সংখ্যালঘু তোষণ। আর মমতা ব্যানার্জির তৃণমূল সরকার আসার পরে আমরা করেছিলাম 10% ওবিসি এ, 7% ওবিসি বি, এই যে ক্যাটাগরি করা হয়েছিল, এসে প্রথমেই তিনি সব তছনছ করে দিলেন। যা করছেন, শিক্ষা ব্যবস্থাকে তছনছ করছেন, স্বাস্থ্যকে তছনছ করছেন, ওবিসি রিজার্ভেশনের এই পদ্ধতিকেও তছনছ করলেন। তারপরে দীর্ঘদিন যে বিজ্ঞাপনগুলো বেরোতো নিয়োগের ক্ষেত্রে বিশেষত, আমরা দেখতাম সেখানে এই ওবিসি এর কোনো নির্দেশ থাকতো না। যখন স্পষ্ট নির্দেশ ছিল সেটাকে বিজ্ঞাপনে উল্লেখ করা হতো না। এবং যখন এই দুর্নীতি করে প্রাইমারি, মাদ্রাসা, তারপরে হচ্ছে সেকেন্ডারি, হায়ার সেকেন্ডারি, কলেজে নিয়োগ করা হয়েছে, বা প্রথমে সিভিক করে নিয়োগ করে তারপরে তাদেরকে রেগুলার করার চেষ্টা করা হয়, সেখানে এই রিজার্ভেশন মানা হচ্ছে না। যেমন ফেক এসসি এসটি সার্টিফিকেট, মূলত এসটি সার্টিফিকেট দেওয়া হয়েছে, আর সেরকম যেখানে দেওয়া হচ্ছে সেখানে ওবিসিতে অনেক ফেকিং করেছে, ফেক সার্টিফিকেট দিয়েছে। আর সেই সুযোগে হাইকোর্ট এই সমস্ত সার্টিফিকেটকে যারা চাকরি পেয়ে গেছে, যারা শিক্ষায় জায়গা পেয়েছে, সেটা রক্ষা, সেটা বাদ দিয়ে নতুন যেগুলো হওয়ার কথা সেগুলোকে বারণ করেছে। সেই সুযোগে তৃণমূল কংগ্রেস ওবিসি এটাকে পুরো বাতিল করে দিয়েছেন। হাইকোর্ট 10 বছর ধরে বলেছে যে আপনি যে আইন করেছেন সে আইনটা ফল্টি, সেটাকে শোধরান। আপনি যেভাবে ওবিসিকে শনাক্ত করা হয় ওবিসি কমিশন দিয়ে, তার বদলে রাজ্য সরকার নিজের হাতে নিয়ে এমএলএ, এমপি, কাউন্সিলর যেরকম জাল সার্টিফিকেট দেয় সেরকম তাদের হাতে দিয়ে দেওয়া হয়েছিল, ওবিসি কমিশনের থেকে সরিয়ে নেওয়া হয়েছিল। আর এখন বিজেপি এক গোয়ালের গরু দুজনে এই সুযোগে যে বাঙালি মুসলমান সংখ্যালঘু নামগুলো আছে সেগুলোকে তারা
সেখান থেকে সরিয়ে দিয়েছে, যার ফলে যে ন্যূনতম সুযোগগুলো ছিল সেটাকে নষ্ট করা হয়েছে। যে গোটা দেশে মুসলমান সম্প্রদায়কে সেকেন্ড গ্রেড সিটিজেন করা, তার নাগরিকতা থেকে, তার সংরক্ষণ থেকে, তার চাকরি থেকে, তার ব্যবসা থেকে, তার বাণিজ্য থেকে, তার বাসস্থান থেকে উৎখাত করার যে অংশ হিসেবে আরএসএসের যে কর্মসূচি সেটা এখানে করা হয়েছে। আর রঙ্গনাথ মিশ্রা কমিশন এটা এই জন্যই করেছিলেন যে মূলত আমাদের পূর্ব ভারতে এবং মূলত পশ্চিমবঙ্গে একটা বড় অংশের মুসলমান সম্প্রদায়ের বাঙালি মুসলমান যারা তপশিলি জাতি থেকে কনভার্ট হয়েছিলেন কয়েক শতাব্দী আগে, সুতরাং একই সমগোত্রীয় কাজকর্ম করেন, সামাজিক অর্থনৈতিক শিক্ষাগত অবস্থান সেরকমই বা তার থেকেও খারাপ হয়েছে এতদিনে, সেই অংশকে যেহেতু এসসি করা যাচ্ছে না, করা যায় না। এখানে আপনারা জানেন যেটা কনস্টিটিউশনাল অর্ডার অফ 1950 আছে, সেটার অনুযায়ী যেটা এসসি এসটি রিজার্ভেশন ছিল সেখানে ইচ্ছে করে সারেপ্টিসিয়াসলি হিন্দু লিখে দেওয়া হয়েছিল, সংবিধানে লেখা ছিল না, কিন্তু হোম মিনিস্ট্রি যে অর্ডার দিয়েছিল তাতে এসসি এসটি অর্ডার, সেখানে এসসি এসটি ব্র্যাকেটে হিন্দু লিখে দেওয়া হয়। তারপর অনেক আন্দোলন হয়, অনেক আন্দোলনের পরে হিন্দুর সঙ্গে শিখ যুক্ত হয়, তারপরে ভিপি সিংয়ের সময় সেখানে বুদ্ধিস্ট যুক্ত হয়, তারপরে খ্রিশ্চান মুসলমান তারা সবাই বলছিল, আমরা বলছিলাম যে এই কনস্টিটিউশনাল অর্ডার যেটা 1950 আছে সেটাকে বাতিল করতে হবে বা শোধরাতে হবে। যখন জাতিগতভাবে সংরক্ষণ, সেখানে ধর্মের উল্লেখ থাকবে না, আর ধর্মের উল্লেখ থাকে তাহলে সব ধর্মের থাকবে। তাহলে এখন সেখানে দেখা গেল মুসলমান বাদ দিয়ে বাকি ধর্মগুলো উল্লেখ আছে, ঠিক এনআরসির মতো, যেরকম এই যে নতুন সিএ হলো সেখানে দাঁড়িয়ে মুসলমান বাদ দিয়ে বাকি ধর্মগুলোর নাম বলা হলো। তাহলে এই এসসি এসটি সংরক্ষণও তাই আছে, যেখানে নিও বুদ্ধিস্ট, খ্রিশ্চিয়ানস, মুসলমান তারা সবাই চাইছিল, শিখ, মাঝহাবি, এবং আস্তে আস্তে এক একজনকে ইনক্লুড করা হলো, কিন্তু মুসলমান বাদ দিয়ে। তাহলে একমাত্র রাস্তা ছিল রঙ্গনাথ মিশ্রা কমিশন, সাচার কমিটি রিপোর্টের পরে, যে রঙ্গনাথ মিশ্রা কমিশন যে রিপোর্ট দিল সেটা কমিশন, যে এদেরকে মাইনরিটিকে, মুসলিম মাইনরিটি এবং নন মুসলিম মাইনরিটিকে 10+5 এই রিজার্ভেশন দেওয়া যায়, এবং সেই জন্যই পশ্চিমবঙ্গে বামফ্রন্ট সরকার এটা লাগু করেছিল। এখন ওই লিস্টটাকেই কেন্দ্রীয় সরকার সংকুচিত করছে যাতে সুযোগ না পায়, আর এখানে তো ওই সংরক্ষণকেই বাতিল করা হয়েছে। আর তার সবচেয়ে বড় অন্যায় করছে তৃণমূল সরকার, মমতার সরকার, যে এই ওবিসি এর কোর্টের অর্ডার দেখিয়ে, ইনজাংশন দেখিয়ে সমস্ত নিয়োগ বন্ধ, একসময় কলেজে ভর্তিও বন্ধ করে দিয়েছিল, এটা বন্ধ করার কোনো মানে নেই। তার মানে এই যে বাইনারি তৈরি করা হচ্ছে, হিন্দু মুসলমানের মধ্যে যে ঘৃণা সম্পর্ক তৈরি করা হচ্ছে, তো যাদের চাকরি হচ্ছে না তাদের কাছে ওবিসি এর জন্য তোমাদের হচ্ছে না, আর ওরা দেখছে যে ওবিসি এ নিয়ে জটিলতা আছে সেই জন্য আমাদের নিয়োগ হচ্ছে না। অথচ এরকম কোনো ব্যাপার নেই, এরকম অসংখ্য কেস থাকে যেখানে দাঁড়িয়ে এরকম হতেই পারত যে ওবিসি এর জন্য যে 10% রিজার্ভেশন আছে সেই 10% পোস্টটাকে তাদের জন্য তুলে রেখে বাকিগুলোতে নিয়োগ করতে পারেন, বা আইন এনে, হাইকোর্ট যেমন বলেছিল যে আইনে যে গলদ আছে সেটাকে ঠিক করে নিয়ে তিনি সবটাকে সঠিক করতে পারেন, বা হাইকোর্ট সুপ্রিম কোর্টে ঠিকমতো উকিল এত নিজেরকে বাঁচার জন্য, ভাইপোকে বাঁচানোর জন্য এত কোটি টাকা খরচা করছেন, তাহলে এখানেও ওই তারিখ পে তারিখ ডিএর কেসের মতো না করে এটাকে ফয়সলা করাতে পারেন। এর কোনোটাই করছেন না। সুতরাং সবার নিয়োগ করা দরকার, ওবিসি এর সমস্যা সমাধান করা দরকার, এবং দরকার হলে ওবিসি এর জন্য স্পেশাল ড্রাইভ নেওয়া দরকার যে ব্যাকলগটাকে পূরণ করার জন্য। তার বদলে কেন্দ্র এবং রাজ্য সরকার যারা ওবিসি মানে হচ্ছে যারা অন্যান্য অনগ্রসর জাতি, এটা কনস্টিটিউশন এই অধিকার দিয়েছে, সংবিধানের এই নির্দেশকে অমান্য করা হচ্ছে। আর বিজেপি তো খোলাখুলি মুসলমানদের বিরুদ্ধে যেভাবে ষড়যন্ত্র করছে এটা তার অংশ। আর মমতা ব্যানার্জি সামনে ইফতার পার্টি আর তার পেছনে হিজাব পরে কিন্তু আদতে ওবিসি এটাকে ধ্বংস করছেন, সংখ্যালঘুদের যে ন্যূনতম সুযোগ আছে সেটাকে বন্ধ করছেন। আপনি যখন ওবিসি নিয়ে এই কথা বলছেন সেই সময় বিজেপি আর একটা অভিযোগ চলতা হ্যাঁ, মজুমদার একটা কথা বলছে, তুমি সু দিয়ে বলো বলে গন্ডগোল হয়ে যায়, স দিয়ে বলো। एनी क्वेश्चन? हाँ पूछो, हिंदी में पूछो। नहीं बोलो, हिंदी में सवाल पूछोगे तो मैं हिंदी में जवाब दूंगा, बोलो। সুকান্ত মজুমদার যে অভিযোগ করছেন একটা, তাহলে যে তৃণমূল সরকার এখানে কেন্দ্রীয় অফিসিদের বাদ দিয়ে
একপাক্ষিকভাবে সুবিধা দেওয়ার জন্য মুসলিম সম্প্রদায়ের উপরে জাতভিত্তিক একটা সমীক্ষা শুরু করেছে। একেবারে অন্যায় কথা, মিথ্যাচার। ওদের মুসলমান বিদ্বেষটা বেরিয়ে আসছে। আর মমতা ব্যানার্জি কোনো মুসলমানদের জন্য কোনো ভালো কিছু করবেন না, করছেন না, কারণ RSS এর ঘরে তার রাজনীতির জন্ম হয়েছে। আমি তো এতক্ষণ ধরে কি বললাম, তুমি সুকান্ত কথা বুঝলে, আমার কথা বুঝলে না? তাহলে ন্যাশনাল যে লিস্ট, সে তো ন্যাশনাল ওবিসি কমিশন করেছে, সেখান থেকে বাঙালি মুসলমানদের নামগুলো বাদ দেওয়া, এখানে মমতা কোত্থেকে আসে? ওবিসিতে আমি আগে বললাম যে ওবিসিতে লিস্ট করার জন্য, তার জন্য ওবিসি কমিশন আছে। তাহলে ন্যাশনাল লিস্টে যে ডিউ প্রসেস, সেটা তো ন্যাশনাল কমিশন করেছে। বরঞ্চ এখানে ওবিসি আজকে জটিলতা পড়লো, কারণ এখানকার স্টেট ওবিসি কমিশনকে না করে তৃণমূল নিজে ক্যাম্প করে এসব করতে আরম্ভ করে দিল। এটা তৃণমূলের ব্যাপার নয়, এটা সুকান্ত মজুমদারের ব্যাপারও নয়, এটা সংবিধানের ব্যাপার, আইনের ব্যাপার। বিজেপি তৃণমূল উভয়ই এই আইনটাকে বিদ্যাঙ্গুষ্ঠ দেখিয়ে বঞ্চিত করছে মুসলমান ওবিসিকে। মেদিনীপুর কলেজে যে ঘটনা ঘটলো এবং গতকাল একটা ভিডিও সামনে এসেছে, যে পুলিশ কর্মী বলছিলেন তিনি অসুস্থ হয়েছেন, তিনি ছাত্রদের একটু পরে প্রেস কনফারেন্স করবে, তারা জবাব দেবে। আমি ওই ব্যাপ্তর মতো চারিদিক থেকে গুন্ডা বদমাশ নিয়ে গিয়ে ক্যাম্পাসে এরকম কনফারেন্স করি না, ফেক প্রফেসরদের দিয়ে। আমরা সব লিস্ট করে ওরা দেখিয়ে দেবে যে কে কোনটা, কে কোথাকার টিএমসিপির নেতা, ঠিক আছে? ওটা কুপা না কৃপা সেটা দেখিয়ে দেবে। আমি বলছি যাদবপুর নিয়ে আলাদা প্রেস কনফারেন্স হবে। শিক্ষার ব্যাপার, ছাত্ররা ভালো বললে ভালো, শিক্ষকরা বললেই ভালো। বলবে তো একটু পরে, একটা প্রেস কনফারেন্স আছে, সেখানে সৃজন ভট্টাচার্য এইসব প্রশ্নের উত্তর দেবে। আমি বললে সেটা ঠিক হবে কি? তাহলে তো ওই প্রেস কনফারেন্স তোমরা যাবেই না। রাজ্যকে একহাত নিয়েছেন বিচারপতি যে কেন ইন্দ্রানুজের অভিযোগ নেওয়া হয়নি, এফআইআর কেন নেওয়া হয়নি? পুলিশের নিষ্ক্রিয়। আচ্ছা, এটা একহাত নিয়েছেন? তৃণমূলের সরকারকে দু হাতে চড় মারছে হাইকোর্ট। পুলিশের নিষ্ক্রিয়তা আর অতি সক্রিয়তার অভিযোগ প্রতিদিন। পুলিশ যদি দলদাস হয়, কালকে তো আমি বক্তৃতা করে বলেছি, আইন না মানে, আইন যদি না জানে, সংহিতা যদি না পড়ে, পুরনো সিআরপিসি যদি না পড়ে, তাহলে গাড়ির অ্যাক্সিডেন্ট হলো যদি বলে, যারা দুঃখ প্রকাশ করছে, যদি অ্যাক্সিডেন্টও ধরে নিই, ইন্টেনশন যদি নাও হয়, তাহলে অ্যাক্সিডেন্ট হলে প্রথমত গাড়িটাকে পুলিশ থানায় নিয়ে যেত, যাদবপুর থানায় নিয়ে গেছে, গাড়ির মালিককে তো নোটিশ দিত, গ্রেপ্তার করতো, আরোহীকে ছেড়ে দাও, তোমার গিয়ে ড্রাইভারকে ধরতো। আর যেহেতু আমি বলছি নেশাগ্রস্ত ছিল, সেটা তাদের ধরে নেশার টেস্ট করা উচিত ছিল, যে কোনো অ্যাক্সিডেন্টের ক্ষেত্রে এটা করতে হয়। তার বদলে কেন পুলিশ রাত ভোর, যারা মেসে থাকে, হস্টেলে থাকে, বিভিন্ন জায়গায় ছাত্ররা থাকে, তাদের ওখানে পুলিশ রেড করেছে রাত ভোর ধরে। মেদিনীপুরে ঘটনা বলা হলো, একজন কেন বাইরে পুলিশ দাঁড়িয়ে বলছে যে ওকে তুলে নিয়ে আয়, বাইরে বার কর সে মেয়েটাকে, তারপর আমরা দেখে নেব। মহিলা পুলিশ হয়েছে কেন? মহিলা পুলিশ থানা আলাদা করেছে কেন? প্রত্যেকটা বিক্ষোভে, বিদ্রোহে দেখা যায়, আজিকর থেকে আরম্ভ করে তার আগে এবং পরে আমরা দেখেছি পুরুষ পুলিশগুলো এরকম হ্যান্ডেল করে। আর না হলে এখন এরকম নামে মহিলা, এরকম জানতেল কিছু অসামাজিক জীবকে পুলিশের উর্দি পরানো হয়েছে। অসামাজিক জীব যেভাবে ওই মেয়েটির প্রতি অন্যায় আচরণ করেছে, তাকে ধরে পিটিয়েছে, থানায় রেখেছে, বেআইনি আটক। আমরা এগুলো ছাড়বো না। এবার দু হাতে বলেছে, এবার দু পায়ে করবে নাকি আদালত? তৃণমূলের সরকার আইন না মেনে কাজ করলে এটাই হবে। মিথ্যাচার করেছে প্রথম থেকে। একদিকে বলেছে কিছুই ঘটেনি, অন্যদিকে বলছে মন্ত্রী দুঃখ প্রকাশ করেছেন। কেন এগুলো হচ্ছে? আমি বললে যে এগুলো আর বলবো না, যা বলবে। কিন্তু মেদিনীপুরে যা হয়েছে নৃশংস। গোটা রাজ্য জুড়ে, বারুইপুর হোক আর দিনহাটা হোক আর লেক টাউন হোক, কল্যাণী হোক, যেভাবে পুলিশ গুন্ডা বদমাইশ মস্তান, যেভাবে সিপিআইএম এবং বিরোধী ছাত্রকর্মীদের উপরে একেবারে খ্যাপা কুকুরের মতো তৃণমূল কংগ্রেস লেলিয়ে দিয়েছে তাদেরকে, এই পুলিশকে বকলাস পড়াতেই হবে। এবং এটা হাইকোর্ট পারে। পুলিশের গলায় যেহেতু খ্যাপা কুকুরের মতো পুলিশকে ব্যবহার করা হচ্ছে, সুতরাং তাদের গলায় চেইনটা পড়াতে হবে। আর চেইনটা মমতা ব্যানার্জির হাতে থাকলে সেটা ঠিক মতো হবে না, যখন তখন আপনাদের উপরও লেলি দিতে পারে। কালকে কল্যাণীতে সাংবাদিকও আক্রান্ত হয়েছে। বহিরাগত ভোটার খুঁজতে গিয়ে মৃত ভোটারের খোঁজ পাওয়া গিয়েছে মালদায়, এবং সেক্ষেত্রে মৃত ভোটারকে ব্যবহার করে তৃণমূল ছাপ্পা দিচ্ছে, এমনটাই বঙ্গ বিজেপির।
ওই যখন বিজেপি করেছে তখন আপনার নজরে পড়েছে। এটা গত 10 বছর ধরে আমরা বলে আসছি, ভোটার লিস্টে কত মৃত তালিকা আছে, কারা মৃত কিন্তু ভোট দিয়ে গেছে, এই সব ইলেকশন কমিশনে জমা দেওয়া হয়েছে। ইলেকশন কমিশন হ্যান্ডপিক বাই বিজেপি, রাজ্য ইলেকশন কমিশন তো করে না। তাহলে ভোটার লিস্টটা করলো কে? তামাশা করতে আসছে বিজেপি। তার থেকে আরও লেটেস্ট বলছি তো, এলন মাস্ক বলছে এখন যে ইভিএম মেশিনে কারচুপি হয়েছে। তো আমরা তো বলেছি, বিজেপি বলুক, সাহস থাকলে আমরা তো বলছি গোটা দেশেও, হরিয়ানাতেও, বেঙ্গলেও, পাঞ্জাবেও, আর তোমার গিয়ে কি বলে মহারাষ্ট্রে হোক আর দিল্লিতে হোক। তাহলে ইলেকশন কমিশন কারা তৈরি করেছে? হ্যান্ডপিকড। ভোটার লিস্ট থেকে ভোট গণনা, আজকে যে স্যাংটিটি অফ দি ইলেকশন সেটা নষ্ট হয়েছে, এবং এটা মমতা মোদী উভয়ই করেছেন। অভিযোগ করছে তার এলাকায় প্রচুর মৃত ভোটার, তাদের নাম চেঞ্জ করে দেওয়া হচ্ছে ইত্যাদি ইত্যাদি। এটা কি ধারাবাহিকভাবে এই প্রক্রিয়া চলছে যেটা আপনারা অভিযোগ করছিলেন? অবশ্যই অবশ্যই। তোমরা কোনো কাগজে লিখেছিল সল্টলেকে একটা ভোট দিতে, এসে বললো আরে একটু আগে আসলে আমার বাবার সঙ্গে দেখা হয়ে যেত, বেচারা 10 বছর আগে মারা গেছেন। তো বছর পর বছর ভোট দিয়ে যায়। নতুনত্ব হচ্ছে এটাই, যে চুরি করলো সেই চোর চোর বলে চিৎকার করছে। আজকে এরকম হয়, পকেট মার দেখবে তোমরা যদি বাসের ট্রামে, জানি না ঘোরো কিনা তোমরা এখন, অবশ্য এখন যা কোম্পানিগুলো যে অবস্থা করেছে, সাংবাদিকরা এখন বাসেই ঘুরতে হবে, তাই ঘোরে। তো সেখানে দাঁড়িয়ে, কারণ কোনো বাঁচাওয়াত কমিটি নেই, কোনো ওয়েজ বোর্ড নেই, তো সেখানে দাঁড়িয়ে পকেট যখন মারে 3-4 জনের গ্যাং একসঙ্গে ওঠে, আর যদি ধরাও পড়ে কেউ তখন পকেট মার বলে চিৎকার করে তাদেরই দলের লোকেরা। তারপরে দাদা আপনি ছেড়ে দিন, আমি থানায় নিয়ে যাচ্ছি, কারণ আপনি নিয়ে গেলে আবার অনেক ঝামেলা হবে, হ্যাপা হবে, তার চেয়ে আমরাই নিয়ে যাবো বলে একটু পরে গিয়ে ভাগাভাগি করে নেয় বা ছেড়ে দেয়। তো বিজেপি এরকমই, তৃণমূল এরকমই ইলেকশন ভোটার লিস্ট নিয়ে এই জন্য ডাকছে, যাতে যেমনটা আছে তেমনটাই থাকবে, রাজ্য এবং কেন্দ্র এরকম সুখেই থাকবে। ভোট নিয়ে কারচুপি হবে, গণনায় কারচুপি হবে, ইলেকশন কমিশন দলবাজি করবে, ইলেকশন কমিশন সরকারি দলের তল্পিবাহক হবে, আর তারপর ওরা পকেট মারে চিৎকার করবে, এর মধ্যে আপনার পকেট ফাঁক করে দেবে। নাম রয়েছে দুর্নীতি মামলায় এক বিখ্যাত অরুণ হাজরা বিজেপির নেতা, তার নাম রয়েছে। সিবিআই আজকে চার্জশিট জমা দিয়েছে এবং সেখানে বলেছে, কোন দুর্নীতি সেটা বলো? তাহলে প্রাথমিক করেছিল তৃণমূল, তার মধ্যে বিজেপির নেতা আসছে কোত্থেকে? তো প্রশ্ন শেষ করো। হ্যাঁ, এটাই দুর্নীতি মামলায় এটা 2022 সালে অরুণ হাজরা নিজের হাতের লেখা চুক্তিপত্র রয়েছে, ওই কাকুকে তিনি 75 কোটি টাকা দিয়েছিলেন। এ রাজ্যে যা কিছু অন্যায়, অবিচার, দুর্নীতি, মিথ্যাচার, দাঙ্গা হাঙ্গামা বিজেপি এবং তৃণমূলের জয়েন্ট ভেঞ্চার। এ ফর অরুণ হতে পারে, কিন্তু এটা এস ফর শুভেন্দুও বটে। কিন্তু সিবিআই কিছুতেই প্রথম সারির বিজেপি নেতাদের নাম আনছে না। চিটফান্ড থেকে আরম্ভ করে শিক্ষক নিয়োগের দুর্নীতিতে, আর এই জন্যই পার্থ জেলে ভেতরে আছে। আবার এই জন্যে দফায় দফায় বিভিন্ন লোকজনকে রেশন দুর্নীতি হোক, আর এই শিক্ষা দুর্নীতি হোক, আর অন্যান্য কয়লা পাচার কাণ্ড হোক, কীভাবে বিজেপি তৃণমূলকে ছাড় দিচ্ছে আর তৃণমূল বিজেপিকে ছাড় দিচ্ছে, এটা বোঝা যাবে। লোকসভা ভোটের আগে আমরা দেখেছিলাম বিজেপি নেতারা, দিল্লির বিজেপি নেতারা বারে বারে এখানে এসেছে। আজকে আবার সুকান্ত মজুমদারের সঙ্গে অমিত মালব্য অমিত শাহর সঙ্গে বৈঠকে বসেছে, এবং এই মাসেই অমিত শাহর আবার বঙ্গ সফরের সম্ভাবনা দেখা যাচ্ছে। যেটা লেখেনি বা তুমি বলোনি, সেটা হচ্ছে দিল্লির বিজেপি বলছে রাজ্যের বিজেপি নেতাদের তোমরা অপদার্থ, তোমরা তৃণমূলের হয়ে দুর্নীতির শেয়ার খাচ্ছ, টাকা খাচ্ছ, কাটমানির টাকা খাচ্ছ, তোলাবাজির টাকা খাচ্ছ, সুতরাং দেখো আমরা যদি কিছু করতে পারি। মোহন ভাগবত এসেছিলেন, যোগীও আসবে, তারপরে মোদিও আসবে, কিন্তু বাংলার ভবিষ্যৎ বাংলার মানুষ ঠিক করবে। আপনি কি মনে করেন যে দিল্লির নেতারা জানে না যে এখানকার রাজ্য নেতারা কি করছে? আচ্ছা, তৃণমূলের নেতাদেরকে মুকুল রায় থেকে শুরু করে শুভেন্দুকে তৃণমূল বিজেপি নিল কেন? জানে না তৃণমূল কি জিনিস? কালকে অভিষেককে কেন নেবে? জানে না অভিষেক কি জিনিস? তাই কেন কয়লা পাচার কাণ্ডে বার করে রাখলো? কেন ইডিসি হাতে সব আছে, কোন কোন বিদেশি বান্ধবীর কোন অ্যাকাউন্টে কত টাকা গেছে, শিক্ষক নিয়োগের দুর্নীতি, কয়লা পাচারের, গরু পাচারের, এই সব লিস্ট ইডিসি এর কাছে আছে, পেন ড্রাইভে দেওয়া হয়েছে। তা কেন সে চার্জশিটের নাম নেই কেন? কেন শিক্ষক নিয়োগের দুর্নীতি কাকুর কথা বলার পরেও লিপস অ্যান্ড বাউন্স কোম্পানির সিও সেভাবে তার নাম নেই, জনৈক অভিষেক ব্যানার্জি আছে? এগুলো সবই হচ্ছে
ভবিষ্যতে বিজেপির দরজা খোলা আছে। সব তৃণমূল চোরের, সব তৃণমূল দুর্নীতির জন্য ভবিষ্যতে বিজেপি দরজা খোলা আছে। অভিষেকের বিজেপি যোগের সম্ভাবনা দেখছেন? কোনো ভদ্রলোকের বিজেপিতে যোগ দেওয়ার সম্ভাবনা দেখছি না। অভিষেককে ভদ্রলোক বলছেন? কোনো ভদ্রলোকের বিজেপিতে যোগ দেওয়ার সম্ভাবনা দেখছি না। গত 2 বছরে একজন বিচারপতি গেছিলেন, তারপর তিনি কত হাফের টেস্ট করছেন গিয়ে খবর নাও। তারপর থেকে চোর জোচ্চোর স্মাগলাররাই যায়। আর অভিষেকের কথা একটু আগেই বললাম, বারবার বলি, আমাকে আবার বলা হবে, কোনো মানহানি মামলা হবে না। অনেক জার্নালিস্টও চিৎকার করে বলেছিল মানহানি মামলা হবে আপনার পক্ষে। যখন মুকুলের কথা বলেছিলাম ময়দানে দাঁড়িয়ে 2015-তে, যে আছে তৃণমূলে কিন্তু আসলে বিজেপির কাজ করছে, বলেছিল মানহানি মামলা করবে। বর্তমান পত্রিকায় লিখে দিয়েছিল, কোনো মানহানি মামলা করেনি। আর যখন বলেছি বিদেশি বান্ধবীদের কাছে টাকা গেছে আমাদের রাজ্যের শিক্ষক নিয়োগের দুর্নীতির টাকা অভিষেক ব্যানার্জির, তখন ওরা বললো কেন যৌনকর্মী বলা হয়নি। আর এর মধ্যে যৌনতা কোনো ব্যাপার নেই, শুধু চুরির ব্যাপার আছে, মানি লন্ডারিং এর ব্যাপার আছে, টাকার ব্যাপার আছে। এখন তো বলছি, সুতরাং বাস্তবে কোথায় যাবে সে, কোথায় যাবে? সব মহড়া রাজনীতিকে জায়গা হচ্ছে ভাগার। বলছি আজকে সুচন্দ্রার মা তিনি আদালতে গেছেন এবং বলছেন পুলিশের উপর তিনি ভরসা রাখতে পারছেন না। মানে তার মেয়ে কেন এরকম এত বড় একটা দুর্ঘটনা হলো, কি হলো, পুলিশ যা সিসিটিভি দেখাচ্ছে, মানে তিনি বলছেন আমার আস্থা নেই, মানে বিচার ব্যবস্থার কাছে তিনি গেছেন। সুচন্দ্রার মায়ের প্রতি আমার সম্পূর্ণ আস্থা আছে। আমি ওদের বাড়ির সামনেই ঘটনার পরদিন দাঁড়িয়ে বলেছিলাম চন্দননগরে যে মা যেটা বলছেন আমি সেটা বিশ্বাস করি, পুলিশ যেটা বলছে সেটা মিথ্যা কথা বলছে। এজন্যই তারা প্রথমে একই কাণ্ড মালিককে গ্রেপ্তার করেনি, যেহেতু তৃণমূলের যোগ আছে, দুর্নীতির যোগ আছে।